প্রেমের নীল কাব্য লিখেছেন নরেন কবির তৃষা। পর্ব সংখ্যা ৩৫। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। খুলনার প্রাণকেন্দ্র বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে হক ম্যানশন নামক একটি পরিবারের পৈতৃক ভিটে বলা চলে, যার পরতে পরত ইতালিয়ান স্থাপত্য বংশীয় গাম্ভীর্যের ছাপ সুস্পষ্ট। ইউরোপীয় বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসার সুবাদে বাড়ির আনাচে কানাচে ইউরোপীয় রুচির ছোঁয়া স্পষ্ট। হঠাৎ কাঙ্ক্ষিত গাড়িটি এসে ভিড়ল হক ম্যানশনের সিংহদুয়ারের সঙ্গে সঙ্গে শব্দের ঝুঙ্কার তুলে প্রকণ্ড লোহার সদৃশ্য গেটটি আওয়াজ তুলে মুখরিত চারপাশ। ধীরে ধীরে মনন্তর গতিতে বিলাসবহুল গাড়িটি প্রবেশ করে পাঁচিল ঘেরা এলাকায়। নরম সবুজ ঘাসের গালিচার ওপর দিয়ে গাড়িটি ধীরে ধীরে প্রবেশ করলো ভেতরে। রাস্তার দুধারে দৃশ্যমান সুবিন্যস্ত পাম গাছ আর মাঝে মধ্যে ইতালিয়ান শৈলীর মার্বেল পাথরের তৈরি ভাস্কর্য। তিহু ধীরে ধীরে নামলো গাড়ি থেকে, সঙ্গে সঙ্গে বাড়ির সকলে এক প্রকার ছুটে আসলো। নব কুড়িগুলো তিহুকে একত্রে চারদিক থেকে জড়িয়ে ধরে বলে উঠল সস্বরে, আপুই। তিহু সবগুলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে? কি অবস্থা তোদের? পিহু তাকে জড়িয়ে ধরে বলল, খুব 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 মিস করছি তোমায় টিয়াপু। নুসাইন হক পিউ তিহুর ছোট চাচার বড় মেয়ে, বয়সে 6 বছরের ছোট হলেও বান্ধবীর মতোই তাদের সম্পর্ক। খুনসুটি আর আবেগপূর্ণ। তানহা ধীরে ধীরে মাথা তুলে বলল, আপি। নুসাইবা হক তানহা নুসাইজা হক তানহা ছোট চাচার ছোট মেয়ে। তিহু তার দিকে এগিয়ে এসে হাত বুলিয়ে দিল, তোর চুলগুলো অনেক লম্বা হয়েছে রে বুড়ি। তাদের দেখা দেখি সারা মুখ খুলল। এরা দেখি কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সারা তিহুর ছোট ফুপি আইরিন হকের মেয়ে, যেমন দুষ্টু তেমন অভিমানী। এত হিংসুটে হয়েছিস কবে থেকে? হ্যাঁ। সারা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তন্নুর সাথে কিভাবে কথা বলছো আর আমার সাথে এইভাবে? তিহু সারার এমন কথা তো দূরে থাক, তার ছোট ফুপির দিকে চেয়ে বলল, ও পিপি, তোমার মেয়ে এত হিংসুটে হয়ে গেছে কেন বলো তো? আইরিন হক হেসে বললেন, তোরই তো বোন। তিহু মুখ বাঁকিয়ে তাকালো, তোমারও মেয়ে। কিছুটা দূরে থাকা তাহজিব হাতে থাকা আপেলটা কামড় দিতে দিতে বলল, এত ঢঙের কি আছে? চলে আসতে তো আমার হাড় জ্বালাতে। তাই তিহুর ছোট ভাইপোর নাম নিশান হক তাজহির, দুটো একেবারে দাকুড়ালের সম্পর্ক, মারামারি লেগেই থাকে। তোরে আজকে আলু ছাড়া চিপস বানাবো, দাঁড়া শয়তান। কিছু দূরে এগোতেই তার দাদা নূরজামান হক আর তার সহধর্মিণী আফরোজা খনম এগিয়ে এসে বললেন, মারামারি পরে করবি পুতুল, আগে একটু কাছে আয় তো, কতদিন দেখি না তরে। অতঃপর নূরজামান হক সকলকে উদ্দেশ্য করে সতর্ক কণ্ঠে বলল, আর কেউ যদি আমার পুতুলকে কিছু বলিস, খবর আছে তোদের। তিহু আহ্লাদে গদগদ হয়ে গেল। কেমন আছো দাদু ভাই? এই তো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর তুমি কেমন আছো? এবার আমি পুরো ফিট অ্যান্ড ফাইনাল হয়ে যাব। কিন্তু তিহু একগাল হাসলো। পাশ থেকে আফরোজা খনম বলল, দেখো বুড়ো, সব ঠিক হয়ে গেছে এবার। এতক্ষণ না কি আমার করলো আমার সাথে? কিন্তু তিহু দাদাকে জড়িয়ে ধরে দাদিকে উদ্দেশ্য করে বলল, আমার দাদু ভাই বুড়ো নয়, তুমি বুড়ি। অতঃপর সে দাদার দিকে ফিরে বলল, দাদু ভাই, তুমি এমন হিংসুটে বুড়িকে কেন বিয়ে করেছিলে শুনি? তার কথায় নূরজামান হক হাসলেন। আফরোজা খনম তেড়ে এসে বললেন, আমি হিংসুটে? তবে রে। তবে তিনি এগিয়ে আসতে তিহুর কপালে গাঢ় উষ্ণ চুম্বন দিয়ে বলল, কেমন আছিস পুতুল তুই? কতদিন দেখি না। আমি তো বিন্দাস আছি দাদু। পেছন থেকে আইরিন হক, নাসরিন হক তিহুর মা আর চাচি নিশাত মজুমদার এগিয়ে এসে মাথায় আদুরে হাত বুলিয়ে দিল, আমাদের আম্মাটা। হঠাৎই নওশাদ হক এগিয়ে এসে বললে, অনেক হয়েছে, এবার ভেতরে চলো সবাই। এদিকে এতদিন পর বাবাকে দেখে তিহু আবেগে আপ্লুত হয়ে বলল, আব্বু। তবে নওশাদ হকের মুখ থমথমে, বেশ কিছু বললেন না তিনি ভেতরে প্রবেশ করলেন। তিহু ছোট চাচা অর্থাৎ নিহাল হকও এতক্ষণ এখানেই ছিলেন, তবে কিছু না বলে তিনিও ভেতরে প্রবেশ করলো। তিহু বেশ অবাক হয়েছে। তাদের আনতে যাওয়ার কথা ছিল ছোট চাচার, কিন্তু তো সে যায়নি, আবার একবার সরিটাও বলল না। তিহু যখন বিষময়ের চূড়ান্তে, তখনই পাশ থেকে তার ছোট চাচি নিশাত মজুমদার হেসে বলল, চল চল ভেতরে চল। আবেগময় উষ্ণতার বেষ্টনী কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল তিহু। মূল ফটকে পেরিয়ে পা রাখলো পুরনো
পরিচিত সেই পরিবেশের বিচ্ছিন্নতা ছাড়িয়ে হৃদয় দুলে উঠল খুশির আমেজে। তিহুদের বাড়িটা বিশাল। প্রবেশদ্বার বেরোতেই প্রথমে চোখে পড়ে বিশাল হলঘর মতো ড্রয়িং রুমটা। মেঝেতে ধবধবে সত্য মার্বেলের কারুকাজ করা পাথরের মেঝে, তার উপরে হাতে বোনা পাসিসাল কার্পেট পাতা থাকা সবসময় চোখ জুড়িয়ে যায়। রুমের কেন্দ্রবিন্দু এক বিশাল গাঢ় কাঠের সোফা। উল্টো দিকের দেওয়ালে ঝুলতে থাকে হক পরিবারের পূর্বপুরুষদের তৈলচিত্র, গম্ভীর আর সাম্রাজ্যের মুখগুলি। ঘরের এক কোণে একটি বিশাল কাঠের বুক সেলফ, সেখানে যত না বই, তার চেয়েও বেশি সাজানো ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা শোপিস, চীনামাটির আসবাবপত্র। তীর্যকভাবে এসে পড়া সূর্যের আলো কাচের শীর্ণ পর্দা ভেদ করে ড্রয়িং রুমে মার্বেলে পড়েছে। ভেতরে পা রাখতে তিহুর মনটা এক পরিচিত শান্তিতে ভরে গেল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটিরা হাজির হলো শরবত আর নানান খাবারের পসরা নিয়ে। তিহু এগুলো গ্রহণ না করেই সোজা সর্পিলাকার সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল দোতলায় নিজের রুমের উদ্দেশ্যে। দোতলা উঠে তিহু দ্রুত পদচারণা নিজস্ব কক্ষে প্রবেশ করালো। সুবিশাল কক্ষটি আধুনিক রুচিতে সজ্জিত। লম্বা জানালার পাশে তার শখের পড়া টেবিলটি, আর বিছানার ঠিক মাঝখানে এখনো নিজের অবস্থান ধরে রেখেছে এক গাদা নরম তুলতুলে টেডি বিয়ারের দল। এত তাহার তিহু প্রতীক্ষিত ছিল। সেই প্রিয় পরিচিত পরিবেশের সাথে তিহুর সকল বিষগ্নতা মুহূর্তেই দূরীভূত হলো। ধপ করে বিছানায় ওপরে বসে পড়ে টেডি বিয়ারের মধ্যে থেকেই তার সবচেয়ে পছন্দের একটি হাতে তুলে নিল। তাকে যত্নে মগ্নে তিহু। ঘড়ির কাঁটা 2:15। প্রায় 10 মিনিটের ঊর্ধ্বে নীল অপেক্ষা করছে ভার্সিটির বাইরে। বারংবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় যাচাই করছে। শেষমেশ অধৈর্য হয়ে তিহুর ফোনে ডায়াল করলো। এদিকে সব একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়েছে তিহু, চুলে বাঁচানো তাওয়ালে। রিংটনের শব্দে দ্রুত বেরিয়ে আসে সে। স্ক্রিনের ওপর জলজল করছে মিস্টার পলিটিকান। মুচকি হাসলো ফোনটা দেখে রিসিভ করলো সে। বলতে চাইলো, আমি তো আপনাকে ফোন করতাম, কিন্তু তার আগে ভেসে এলো নীরের ভরার উদ্বিগ্ন কণ্ঠস্বর। কই আছো তুমি? হ্যাঁ, সে কখন থেকে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছি, বের হবে কখন? তিহু যেন বিস্ময়। নীলের এমন কথায় পরক্ষণে সে হেসে বলল, আমি ভার্সিটি কি করব? ভুলে গেলেন আমি তো আজকেই খুলনা এসেছি। তিহুর কথায় যেন ধ্যান ছুটল নীলের। কিঞ্চিৎ হতাশত কণ্ঠে বলল, ও সরি, আসলে ভুলে গেছিলাম। তিহু হেসে ফেলল, ব্যাপার না, আসলে প্রতিদিনের অভ্যাস তো তাই। যাই হোক, দুপুরে খেয়েছেন আপনি? না, এখনো বাসায় যায়নি। তিহু দেওয়ালের ঘড়ির দিকে তাকালো। সে কি, দুপুর গড়িয়ে গেল তো? দ্রুত বাসায় যান আর খেয়ে আমাকে জানান। না, এখন আর বাসায় যাব না। কেন? সমাবেশ আছে। এসব সমাবেশ পরে হবে, আগে বাসায় যান, গিয়ে খেয়ে আমাকে আপডেট জানান। না হলে কিন্তু আমিও খাবো না। খাবে না মানে? অসুস্থ হয়ে পড়বে না? একদম কানের নিচে দিব। কিছু করতে পারবেন না মিস্টার। তাই বলছি গিয়ে খেয়ে নিন, নইলে আমি। আচ্ছা যাচ্ছি। জলদি। ফোন কেটে দিল তিহু। বাতাসের ঝাপটায় চলে এসে খুলে গেল তাওয়ালে। উন্মুক্ত হওয়ায় বাঁধনভাবে দুলছে তার কানের দোল। হঠাৎই দরজার দেওয়ালে টোকার শব্দ। মুচকি হেসে পিছু ঘুরলো সে। সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে অন্ধকার হলো মুখশ্রী। গ্রেড কালার ফিটনেস শার্ট পরিহিত দীর্ঘ পুরুষের মুখের হাসি মুহূর্তেই কেড়ে নিল তার মুখখানা। আব্রাহাম হাসতে হাসতে এগিয়ে আসতে বলল, হোয়াটস আপ মিস তিহুরানী, ওরফে সবসময় বকবক করতে থাকা তোতা পাখি। তিহু আব্রাহামের এমন সম্বোধনে মুখ কুঁচকে বলল, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আপনি কখন আসলেন? এই তো এক্ষুনি। তো আমার রুমে আপনার কি? নাথিং, জাস্ট তোমার সাথে দেখা করতে আসলাম তোতা। পুনরায় এমন সম্বোধনে কুচকিত ভুরুর মাঝে যেন আরো কিছুটা কোঞ্চন দেখা দিল তিহুর। আমার নাম তিহু, আর আমাকে আমার নাম ধরে রাখলে খুশি হব। তিহু বলে তো সবাই ডাকে, আমি না হয় তোমাকে অন্য কিছু বললাম। আর এমনিতেও তোমাকে দেখতে আমার তোতা পাখির কথাই মনে পড়ে, যেভাবে বকবক করতে পারো। তাহলে আমিও না হয় আজ থেকে আপনাকে গাধা বলে ডাকবো। আব্রাহাম বলে আমার তো সবাই ডাকে, আর এমনিতেও আমার আপনাকে দেখে গাধাই মনে হয়।
তাই আমার রুম থেকে এখন গেলে খুশি হব। আব্রাহাম তার কথায় আবারও মুচকি হাসলেও তৎক্ষণাৎ তা প্রকাশ করলো না, শুধু মুচকি হেসে অবাক কথাটুকু গিলে ফেলল। বলল, কিছুদিন পর এমনিতেও তোমার রুমে আমেরিকাতে হবে ডিয়ার, আর তখন সবসময় আমাকেই পাশে পাবে, সো অ্যাডজাস্ট করে নাও। তিহুয়া অন্যমনস্ক থাকার দরুন কথাটুকু শুনতে পেল না বোধহয়। আব্রাহাম মুচকি হেসে ফিরে গেল রুম থেকে। নীল সিগারেট ধরাতে গিয়েও অগ্নিশিখা বিদ্যমান, সিগারেটটা হাত দিয়ে মুড়িয়ে দূরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে অগ্নিরেখার দাগ স্পষ্ট হলো ফর্সা তালুতে। হাত থেকে ইফাজ এগিয়ে এসে বলল, কি করছেন করছেনটা কি ভাই? নাথিং, জাস্ট লিভ মি অন অল ইফাজ আউট। কিন্তু ভাই, শাট আপ স্টুপিড, আউট। ভাই, রাগটা কি ভাবির ওপর? নো, নিজের ওপর। কেন? নীল স্থির ইফাজের দৃষ্টি দেখে শান্ত হলো। নির্জীব ভঙ্গিমায় পাশের ইজি চেয়ারে বসতে বসতে বলল, ওর ওপর রাগ করা আমার পক্ষে সম্ভব না, আমি অক্ষম তাতে। এতটাই ভালোবাসেন? নিজের থেকেও? কিভাবে এতটা ভালোবেসে ফেললেন? নীল মলিন হাসলো। কেবিনের সুবিশাল কাচের বেড়া ডিঙিয়ে অপর বিল্ডিংয়ে তাকিয়ে বলল, এটা কিংবা দুদিনের হয়নি। মানে? ইফাজ চুপ, বিস্ময়। তার জ্ঞান সীমানা অনুসারে নীল আর তিহুর বিয়ে সবকিছুই সবে সে জানে। নীল হেসে বলল, সব প্রশ্নের জবাব হয় না। ইফাজ জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলল, আচ্ছা সরি, ভাবি কি আপনাকে ভালোবাসে? বাসে, তবে অপ্রকাশিত। তাহলে আপনি বুঝলেন কিভাবে? ওর দৃষ্টি সেটা বলে দেয়। বোকা নারী আমার, এইটুকু বোঝে না যে ওর দৃষ্টির দিকে তাকালে আমি ওর মনের অবস্থা বুঝতে পারি। আপনি সত্যি অনেক ভালোবাসেন ভাবিকে। আমি একটা ছেলে হয়ে বলছি, এতটা ভালোবাসা সম্ভব না, তবে সত্যি অনেক ভাগ্যবতী সে। আমরা তোমার বিয়ে ঠিক করেছি আব্রাহামের সঙ্গে, আর এই সপ্তাহেই। নিহাল হকের কথায় রীতিমতো বিস্ফোরণ হলো যেন হলরুম কক্ষ জুড়ে। সকলের হাসি মুখে তাকালেও তিহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এক ঝলক আব্রাহামের দিকে তাকিয়ে অকপটে সে বলল, আমি বিয়ে করতে পারবো না। সঙ্গে সঙ্গে আরেকটা বজ্রপাত, তবে এবার কক্ষের অন্য দিকের জন্য। অনিদ্রা আনম মিষ্টি হাতে তার দিকে এগিয়ে আসতে আসতেই থমকালো। নওশাদ হক এবার বললেন, আমরা তো তোমার মতামত চাইনি। বাবার এমন কথায় চমকে তাকালো তিহু। বাবার থেকে এমন কথা কখনো আশা করেনি সে। কি আজীব, বিয়েটা তো আমার নাকি? চুপচাপ যা বলা হচ্ছে সেটা মেনে নাও। সম্ভব নয় আব্বু, তোমার কথা মানাটা আমার পক্ষে সম্ভব না। আমার কথা বোঝার চেষ্টা করো, মুখে মুখে তর্ক করতে যাও না। তর্কটা করছো কোন সাহসে বলো তো? তোমরা যদি আমার কথা না মানো তাহলে তো আমাকে তর্ক করতেই হবে। তিহু, কি করছিসটা কি? আজ পর্যন্ত ভাইয়ার চোখে দিকে তাকিয়ে কথা বলিনি আমরা কেউ। আমি বাধ্য হচ্ছি চাচু, আপনারা হয়তো এমন কোনো সিচুয়েশনে পড়েননি। তিহু, তাদের এমন বাক বকিদনটার মধ্যে বেরিয়ে এলো রুম থেকে সকলে। অদ্রিতা আনম তোয়েফা জামানের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে রাজি করিয়েন ভাবি। আপনি জানেন তো আমার ছেলের ব্যাপারে, আর আমার ছেলে যদি কিছু হয়। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই অদ্রিতা, আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি একচুলও নড়ব না, কেননা আমি জানি আমার মেয়ে কেমন। তো এবার জার্মানের এমন কথা অসন্তোষ হলো অদ্রিতা আনম। বিরক্তিতে ফুটে উঠল চোখের মুখে। তবে সে কিছু বলার আগে আব্রাহাম তাকে সরিয়ে নিয়ে যেতে যেতে বলল, ব্যাপার না মমিমা, ও ছোট তো, এই জন্যই হয়তো এমন করছে, সমস্যা নেই, আঙ্কেলরা বুঝে ঠিক করে দিবে। অতবার সে অদ্রিতা আনমের দিকে চেয়ে বলল, তুমি চলো আম্মু। তারা বেরিয়ে যেতে গর্জে ওঠে নিহাল হক, বড্ড বেয়াদব হয়েছিস তুই তিহু। এই জন্যই আমি ভাইজানকে বারণ করে দিয়েছিলাম তাকে দূরে পাঠাতে। এখানে বেয়াদবির কি দেখলে চাচ্চু? যেটা সত্যি আমি সেটাই বলছি। বেয়াদবির প্রমাণ চাস? তোর মতো বেয়াদব আমি পুরো খন্দারেই দুটো নাই। চাচ্চু, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি বলে একবারে উঠতে দিয়েছি? একদম না। সর্বক্ষণিক আমাদের নজর ছিল তোর ওপর। তোর প্রত্যেকটা কুকীর্তির কথা আমরা জানতাম। কি বলেছিলিস আমাদের তুই? ভার্সিটি ট্যুর, অথচ বিগত 2 মাসে ভার্সিটি থেকে কোনো ট্যুরে যাওয়া হয়নি। দ্বিতীয়ত, জাফলং এর রিশাদের কোনো নানু বাড়ি নাই। তৃতীয়ত, তুই যে সব কুকর্ম করেছিস আমাদের না জানিয়ে, সেসব সম্পর্কে আমরা অবগত। তাই তুই নিজের পড়াশোনার অধিকার হারিয়ে ফেলেছিস। পাশ থেকে তিহুর মেজ ফুপু সাজরিন হক মুখ বাঁকিয়ে বলল, পড়াশোনা করতে গিয়ে শান্তি হয়নি, আবার লাং পাততে গেছে। যাস নিজে লাঙের সঙ্গে। দেখি তোর লাং কোথা থেকে
আসে। মেজো ফুপু, এমন কথায় তিহুর অগ্নিঝরা কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলো ফুপু, ও আমার স্বামী হয়। আর তাকে নিয়ে একটা আজে বাজে কথা বলবে না, আমি ভুলে যাব তুমি আমার কি হও। আর কি বলে তুমি? এ কথা সে কোথা থেকে জানবে? মনে রেখো, সে শুধু একবার এই কথা জানুক, তোমাদের এই শখের হক মেনশনে রক্তবর্ণ বইয়ে দিবে। তার এমন কথা এবং দেখে রাগ রেগে গেল যেন নিহাল হক। বললেন, তিহু, ওই মুখে আর একটা বার বড় কথা বললেই টেনে ছিঁড়ে দিব তোমার মুখের জিভ আমি। তিহু তাচ্ছিল্য হেসে হেসে বলল, তোমাদের ভাষ্যমতে বেয়াদব যখন হয়েছি তখন আর একটু হলে ক্ষতি বাকি। কিন্তু মাইন্ড ইট চাচু, আমি বাংলা সিনেমার নাকি নায়িকা নই যে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করবে আর আমি মুখ বুঝে মেনে নিব বা সুইসাইডের চেষ্টা করব। আমি সেই যে পুরো খান্দকারকে নিশ্চিত করে ছাড়বো। আই রিপিট, পুরো খানদানকে নিশ্চিত করে ছাড়বো। আই ডোন্ট ওয়ারি। এসব শিক্ষা আমার কাছ থেকে, আপনাদের কাছ থেকে পেয়েছি। বংশের মান রাখতে হবে তো। গভীর নির্জীব নিস্তব্ধ এক নিশীথ, চারদিকে ঢেকে আছে নিকষ কালো আধারে। মা, কাকিমণি, ফুপুমা সকলকে ডেকে এনেও দরজা খোলেনি তিহু। ফোনটা তার থেকে কেড়ে নিয়েছে নিহাল হক। এদিকে রুমে সব তছনছ করে ফেলেছে তিহু, তবুও ক্রোধে নিবারণের চেষ্টায় ব্যর্থ। হঠাৎই দরজায় এসে কড়া নাড়ল কেউ। আফরোজা খানম খাবার এনে বললেন, আমার সোনা পুতুল, দরজা খোল। ভেতর থেকে ভেসে এলো তিহুর কন্দিত কণ্ঠস্বর, তুমি চলে যাও দাদু, চলে যাও। কিন্তু তখনই আরেকবার গম্ভীর পুরুষত্ব কণ্ঠ কর্ণকহর হলো, তিহু, দরজা খোল, আমি তোমার সাথে কথা বলতে চাই। আব্রাহামের কণ্ঠ শুনে তিহু ক্ষুব্ধ হয়ে গেল। প্রসাধনী চিন্তা থমকে গেল। যথাসত্য শান্ত হয়ে দরজা খুলল সে। আব্রাহাম মৃদু হেসে ভেতরে প্রবেশ করতে যেতে তিহু সাবধানতার সাথে বলল, যা বলার এখান থেকেই বলুন। দু কদম বাড়িয়ে কেবল আব্রাহাম তিহুর এমন কথায় থমকালো। আচ্ছা থাক, সমস্যা নাই, তো বলো তোমার কি হয়েছে, কেন এমন করছো? আমি এ বিয়ে করতে পারবো না, অকপটে কথাটুকু বলে দৃষ্টি সরালো তিহু। আব্রাহাম খানিক হেসে ফেললো। তারপর আব্রাহামের হাসিতে যেন গা জ্বলে উঠল তিহুর। ক্ষুদ্র কণ্ঠে বলল, দেখুন মশাই, আপনি আমার বিয়াই লাগেন না যে আমি মস্করা করব। আব্রাহাম জিভ কেটে বলল, এমা ছিছি, এসব হতে যাবে কেন? আমি তোমার হাঁস। এ কথাটুকু শেষ করতে পারলো না তিহু তীক্ষ্ণ বাঘিনী নেয় তার কপালে আঁকড়ে ধরে চিৎকার করে বলল, নিজের মুখ সামলান, আমার হাজবেন্ড একমাত্র নীল, ওয়াহিদ খান নীল, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার পৃথিবী, বুঝলেন? তার জায়গায় অন্য কেউ নেওয়ার চেষ্টা করলে আমি তাকে জানে মেরে দিব। তিহুর উগ্রতায় চমকিতে তাকালো সকলে। তার চিৎকারে জড়ো হয়েছে সবাই। এদিকে তার এমন কথায় আব্রাহাম বিস্ময়ে সীমা চূর্ণ করে তার চোখ বনে গেল। তার মানে 10-10টা বছর যাবৎ আব্রাহামের উন্মাদের ন্যায় ভালোবেসেছে সে, আজ অন্য কাউকে ভালোবাসে, তাহলে আব্রাহামের কি হবে? না না, এটা কখনো হতে পারে না। আব্রাহাম পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, ইয়ার কি স্বভাবটা তোমার এখনো গেল না, তাই না তিহু? ইয়ার কি মাই ফুড, আমি ম্যারিড, মানে ম্যারিড, আমার স্বামী ওয়াহিদ খান নীল, আমি তার সহধর্মিণী। তিহুর কথাটুকু শেষ হতে না হতে সপাটে চড় পড়ল তার বাচোয়ালে। তিহু বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল যখন দেখলো চর প্রদানকারী ব্যক্তি তার ছোট চাচু, যিনি কখনো তিহুর গায়ে ফুলের টোকাটিও দেয়নি। বিয়ে তো আপনারাও দিতে চাচ্ছেন, তবে আমি বিয়ে করলে ক্ষতি কি? মুহূর্তে গর্জে উঠল আবারও তিহু। পর মুহূর্তে নরম কণ্ঠে সবকিছু বলল, বিশ্বাস করুন চাচু, নীল আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে। বিশ্বাস করুন, ও কখনো আমাকে ছাড়বে না, আমাকে সুখী রাখবে। প্লিজ আমার সাথে এমন করবেন না। তার এমন কথায় যেন এক ফোঁটাও গলল না নিহাল হকের, বরং তিনি আগে থেকেও দ্বিগুণ স্রোতে বলল, নিশাত মজুমদার তানহাকে খাওয়াচ্ছিলেন। এটো হাতে দৌড়ে এসে বললেন, জি। তুমি আজকে তিহুর সাথে ঘুমাবা, আর যদি কোনো ঝামেলা হয় তোমাকে কিন্তু। নিশাত মজুমদার বাধ্যমের মতো মাথা নাড়ল। নিহাল হক পাশ থেকে নওশাদ হককে উদ্দেশ্য করে বলল, ভাইজান, কাল সকালের ভেতরে আমরা বিয়ের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। আপনি কি রাজি? মেয়ের মুখশ্রীর দিকে তাকিয়ে কেমন যেন নওশাদ হক, তবুও নিজেকে যথেষ্ট গম্ভীর্যতা রেখে রাশভারী কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ। তিহু বদ্ধ দরজার ওপাশ থেকে বলল, যতই চেষ্টা করো তোমরা কিচ্ছু করতে পারবে না। ভালোভাবে বলছি, বোঝার চেষ্টা করো। তাহলে নিজেদের শখের হক মেনশনে আর যদি না করো তাহলে নিজেদের শখের হক মেনশনে রক্তে রঞ্জিত দেখার জন্য প্রস্তুত থাকো। জেনে রাখো, নীল আসবেই।